সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকে সরাসরি পাঠে চলে যাচ্ছি। আমাদের দেহে এমন একটি বিশেষ ইন্দ্রিয় আছে যা একাধারে শ্রবণ ও দেহের ভারসাম্য নিয়ন্ত্রণে অংশ নেয়। চিত্রে নিশ্চয়ই দেখে বুঝে গেছো যে এটা কার কথা বলছি। হ্যাঁ, মানব শ্রবণ ইন্দ্রিয় কানের কথা বলছি। মানুষের মাথার দুপাশে ও চোখের পেছনে করোটি শ্রুতিকোটরে দুটি কান অবস্থান করে। এই কান দুটি আছে বলেই আমরা শব্দ শুনতে পাই, সাড়া দিয়ে থাকি। সুপ্রিয় শিক্ষার্থী, কানের গঠন কিন্তু বেশ সুন্দর। তোমাদেরকে চিত্রে আমি কিছুটা ধারণা দিতে চেষ্টা করব। প্রথমেই কান তিনটি অংশে বিভক্ত, এটুকু জানাবো। রয়েছে বহিকর্ণ, ঠিক এই পিনা থেকে শুরু করে এই বেগুনি অংশ যেখানে শেষ, এটি হচ্ছে বহিকর্ণ। এরপর রয়েছে অন্তকর্ণ, এই যে সবুজ চিহ্নিত অংশটা, এবং রয়েছে ভেতরের দিকে অন্তকর্ণ। তাহলে তিনটি অংশ, বহি, মধ্য এবং অন্তকর্ণ, এই তিনটি অংশে বিভক্ত। এই তিনটি অংশে বিভক্ত হয়েছে কান, কিন্তু কানের গঠনে আরো সূক্ষ্মাতিসূক্ষ্মাতিভাবে যে অংশগুলো তোমাদেরকে আমি বলবো এবং তোমরা খেয়াল করবে, খেয়াল করার পর আবার সেগুলোর বিভিন্ন প্রধান প্রধান অংশের কথা লিখে দেখাবো। এখানে রয়েছে পিনা। পিনা হচ্ছে আমাদের মেরুদণ্ডী প্রাণীদের বা স্তন্যপায়ী প্রাণীদের একটি বিশেষ বৈশিষ্ট্য। এটাকে কর্ণছত্র বলা হয়, অরিকল বলা হয়। মাথার দুপাশে অবস্থিত এবং তরুণাস্থি নির্মিত কানের বাইরে প্রসারিত লোমশ অংশ। এর অভ্যন্তরে পেশিতন্তু থাকলেও মানুষ কান নাড়াতে পারে না। কোনো শব্দ ভালোভাবে শোনার জন্য যে দিক থেকে শব্দ আসে সেদিকে মাথা সহ কানের ছিদ্রকে ঘোরাতে হয়। তাহলে এই পিনার যে কাজ, সেটি কি? শব্দ তরঙ্গ সংগ্রহ ও কেন্দ্রীভূত করে এই যে একটা লম্বা ছিদ্র দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় বহি অডিটরি মিটাস বা কর্ণকুহর। এই গেল বহিকর্ণের প্রধান অংশ পিনা। এখন যে ছিদ্রটা বা লম্বা একটা পথের কথা বলেছি, বহি অডিটরি মিটাস বা কর্ণকুহর, কুহর মানে ছিদ্র। এই ছিদ্র পিনার কেন্দ্র থেকে শুরু করে একেবারে একটা সরু পথ যেটি গিয়ে টিম্পেনিক পর্দা পর্যন্ত বিস্তৃত। এর নাম হচ্ছে বহি অডিটরি মিটাস। এর বাইরের 1/3 তরুণাস্থি নির্মিত এবং ভেতরের 2/3 অস্থিতে নির্মিত। এখানে সূক্ষ্ম রোমযুক্ত ত্বক রয়েছে এবং তাতে কিছু মোম গ্রন্থিও রয়েছে। এর মাধ্যমে লম্বভাবে শব্দ তরঙ্গ টিম্পেনিক পর্দায় পৌঁছায়। এতে অবস্থিত মোম এবং লোমের কারণে কানের ভেতরে ধুলাবালি প্রবেশে বাধা পায় ও জীবাণু নাশ করে। এছাড়াও এটি টিম্পেনিক পর্দার অনুকূল উষ্ণতা ও আর্দ্রতা বজায় রাখে। তাহলে আমি বহিকর্ণের দুটি অংশের কথা বলেছি, প্রথমে পিনা, এরপর হচ্ছে বহি অডিটরি মিটার বা কর্ণকুহর। এখন যাচ্ছি এই টিম্পেনিক পর্দা। টিম্পেনিক পর্দা বা কর্ণপটহ, এটি হচ্ছে বহি অডিটরি মিটাসের শেষ প্রান্তে অবস্থিত এবং মধ্যকর্ণের শুরুতে আড়াআড়িভাবে অবস্থিত ডিম্বাকার স্থিতিস্থাপক একটি পর্দা। এর বাইরের দিকটি অবতল এবং ভেতরের দিকটি উত্তল। এর সাথে মধ্যকর্ণের মেলিয়াস যুক্ত থাকে, মেলিয়াস নামক অস্থি। এটি বহিকর্ণকে মধ্যকর্ণ থেকে পৃথক করে রাখা, শব্দ তরঙ্গে কেঁপে ওঠা এবং শব্দ তরঙ্গকে সমতলে মধ্যকর্ণে প্রেরণ করাটাই টিম্পেনিক পর্দার কাজ। সুপ্রিয় শিক্ষার্থী, এই গেল কর্ণপটহ বা টিম্পেনিক মেমব্রেনের কথা। এখন আমি চলে যাচ্ছি মধ্যকর্ণে। মধ্যকর্ণে দেখতে পাচ্ছ, মধ্যকর্ণ কিন্তু অসম আকৃতির একটি বায়ু প্রকোষ্ঠ। এটির করোটিড টিম্পেনিক বুলার ভেতর অবস্থান করছে। এখানে নিম্নলিখিত অংশগুলো দেখা যায়। এদিকে দেখো, নিচের দিকে রয়েছে একটি টিউব যাকে বলা হয় ইউস্টেশিয়ান টিউব। এছাড়া 3টি ইয়ার অসিকল বা কর্নাস্থ এখানে দেখতে পাচ্ছ। এখানে রয়েছে মেলিয়াস, এরপর রয়েছে মেলিয়াসকে দেখতে লাগে হাতুড়ির মতো। এই অস্থি একদিকে টিম্পেনিক পর্দার সাথে, অন্যদিকে পরবর্তী অস্থি ইনকাস এর সাথে যুক্ত থাকে। এবং রয়েছে মেলিয়াসের পরে ইনকাস। ইনকাস দেখতে নেহায়ের মতো। এটি
মেলিয়াস ও স্টেপিসকে যুক্ত করে। এখন একেবারে ছোট যে অস্থি, মানবদেহের সবচেয়ে ক্ষুদ্র অস্থি স্টেপিস, দেখতে ঘোড়ার জিনের পাদানির মতো ত্রিকোণাকার। এই অস্থিটি একদিকে ইনকাস এর সাথে, অন্যদিকে ফেনেস্ট্রা ওভালিস এর সাথে যুক্ত থাকে। এটি মানবদেহের ক্ষুদ্র অংশ। তাহলে আমি দুটি ছিদ্রের কথা একটু বলবো তোমাদের। এই জায়গায় একটি ছিদ্র রয়েছে ফেনেস্ট্রা রোটান্ডা, এখানে রয়েছে ফেনেস্ট্রা ওভালিস নামক আরেকটি ছিদ্র। এই যে অস্থিগুলো, এগুলোর কাজ কি? এগুলো বহিকর্ণের টিম্পেনিক পর্দা থেকে শব্দ তরঙ্গ অন্তঃকর্ণের পেরিলিম্ফে প্রবেশ করানো এর কাজ বা পরিবহন করাটাই। এই যে দুটো ছিদ্রপথের কথা বলেছি, এখানে দেখা যাচ্ছে ফেনেস্ট্রা ওভালিস, এখানে রোটান্ডা। এই ছিদ্রপথগুলো কিন্তু শব্দ তরঙ্গ প্রবাহের কাজ করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, এখন চলে যাচ্ছি অন্তঃকর্ণে। অন্তঃকর্ণের শ্রুতিকোটর যেটি, সেটা অডিটরি ক্যাপসুলের পেরিওটিক অস্থির অভ্যন্তরে অবস্থান করে। অন্তঃকর্ণের প্রধান অংশ হচ্ছে মেমব্রেনাস ল্যাবিরিন্থ নামক একটি জটিল গঠন। এর অভ্যন্তরে অ্যান্ডোলিফ নামক তরল পদার্থ থাকে। এটুকু বলে আমি এখন পরবর্তী কাজে যাচ্ছি। তোমাদেরকে বর্ণনা দেওয়ার পর আশা করি একটু ছোট ধারণা হয়েছে যে কান আমাদের তিনটি ভাগে বিভক্ত, তিনটি অংশে: বহিকর্ণ, মধ্যকর্ণ, অন্তঃকর্ণ। বহিকর্ণে রয়েছে পিনা, কর্ণকুহর, টিম্পেনিক পর্দা। আর মধ্যকর্ণে রয়েছে ইউভেস্টেশিয়ান নালী, কর্ণাস্থি, ছিদ্রপথ। আর অন্তঃকর্ণের ব্যাপারে একটু বিস্তারিত বর্ণনা দেব বলে আপাতত এটা এখানে একটু রাখলাম। তবুও জেনে রাখো এটি দুই ভাগে বিভক্ত, ইউট্রিকুলাস ও সেকুলাস। হালকাভাবে বহিকর্ণের বর্ণনাটা আরেকবার চোখ দিয়ে দেখে নাও। পিনা বা কর্ণছত্র, এটি তরুণাস্থি নির্মিত, শব্দ তরঙ্গ গ্রহণ ও কেন্দ্রীভূত করে কর্ণকুহরে প্রেরণ করায় এর কাজ। এরপর অডিটরি মিটেজ বা কর্ণকুহর যেটা রয়েছে, এটি বাইরের 2/3 তরুণাস্থি, ভেতরের 1/3 অস্থি নির্মিত। এখানে রয়েছে মোম গ্রন্থি, মোম এবং লোম কানের ভেতরে ধুলাবালি প্রবেশে বাধা দেয়া, জীবাণু প্রতিরোধ। এছাড়া টিম্পেনিক পর্দার অনুকূল উষ্ণতা ও আর্দ্রতা বজায় রাখে। তাহলে বহিকর্ণের পরে রয়েছে অন্তঃকর্ণ, এবং যে অন্তঃকর্ণের শুরুতেই যে পটহ বা টিম্পেনিক মেমব্রেন রয়েছে, সেটির কাজ হচ্ছে বহিকর্ণ অন্তঃকর্ণের সংযোগ, এবং এটি দেখতে বাইরের দিকে অবতল, ভেতরের দিক উত্তল। মেলিয়াস অস্থির সাথে যুক্ত থাকবে শব্দ তরঙ্গ কেঁপে শব্দকে মধ্যকর্ণে পরিবহন করা। এখন আমি চলে যাচ্ছি অন্তঃকর্ণে। অন্তঃকর্ণে যাওয়ার আগে দুটি ছিদ্রপথের কথা বলেছি তোমাদের। একটি হচ্ছে ফেনেস্ট্রা ওভালিস আর একটি হচ্ছে ফেনেস্ট্রা রোটান্ডা। ফেনেস্ট্রা ওভালিস যেটা শব্দকে স্টেপিস থেকে অন্তঃকর্ণে প্রবেশ করানো, ফেনেস্ট্রা রোটান্ডা হচ্ছে শব্দ ককলিয়া থেকে বাইরে আসা। তো এখন আমি অন্তঃকর্ণে আবার চলে যাচ্ছি। অন্তঃকর্ণ কি? অন্তঃকর্ণের গঠন একটু জটিল, এবং অন্তঃকর্ণ কিন্তু আমাদের প্রধান শ্রবণ ভারসাম্য রক্ষার কাজটি করে থাকে। শুরুতে দেখে নিই অন্তঃকর্ণ মেমব্রেনাস ল্যাবিরিন্থ নামক অস্থিময় একটি পর্দা দ্বারা পরিবেষ্টিত। এই মেমব্রেনাস ল্যাবিরিন্থে আবার অ্যান্ডোলিফ নামক তরল থাকে, আর অস্থিময় ল্যাবিরিন্থ পেরিলিম্ফ দ্বারা পূর্ণ থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, এই গঠনটা একটু দেখো ভালো করে। এখানে রয়েছে এটি হচ্ছে অন্তঃকর্ণের প্রধান দুটি অংশ, একটা হচ্ছে ইউট্রিকুলাস, একটা হচ্ছে সেকুলাস। ইউট্রিকুলাস যেটা, সেটা হচ্ছে 3টি অর্ধবৃত্তাকার নালী দ্বারা গঠিত, এবং তার থেকে নিচের দিকে গেছে হলো সেকুলাস, শামুকের খোলকের মতো পেঁচানো নালিকা দ্বারা গঠিত। এখানে বলে রাখি, এই যে অর্ধবৃত্তাকার 3টি নাল দ্বারা গঠিত যে অঙ্গটা, এটি কিন্তু ভারসাম্য রক্ষাকারী অঙ্গ, আর নিচের দিকে শামুকের খোলকের মতো পেঁচানো অংশটা হলো শ্রবণ অঙ্গ। কিভাবে সেটি আলাদা করে বর্ণনা। প্রথমেই ভারসাম্যের মধ্যে তোমার যে ভারসাম্য রক্ষাকারী 3টি অর্ধবৃত্তাকার নল রয়েছে, যাদেরকে বলা হচ্ছে সেমি সার্কুলার ক্যানেলস। এদের গোড়াটা স্ফীত হয়েছে, স্ফীত অংশকে অ্যাম্পুলা বলা হয়। এখানে ভারসাম্যের কাজটি হয়। এখন এই ভারসাম্য রক্ষাকারী অঙ্গটির প্রধান যে কাজটি, সেটি জানার আগে আমি আরেকটু
শ্রবণের দিকে যাব। শ্রবণের মধ্যে শ্রবণ যে অঙ্গটা সেটা হচ্ছে সেকুলাস। সেকুলাস শামুকের খোলকের মতো এই অংশটা আবারও দেখাচ্ছি। এই অংশের যে নলগুলো পেঁচানো রয়েছে এগুলো কি দ্বারা গঠিত দেখো এখানে। এর মধ্যে এগুলোকে যদি টেনে সোজা করা হয় তাহলে দেখতে পাবে স্কেলা ভেস্টিবুলি, স্কেলা মিডিয়া, স্কেলা টিম্পেনি নামক তিনটি অংশ। এর মধ্যে স্কেলা ভেস্টিবুলি যেটা রয়েছে সেটা হচ্ছে পেরিলিম্ফ নামক তরল পূর্ণ, স্কেলা মিডিয়া রয়েছে অ্যান্ডোলিম্ফ পূর্ণ, আর স্কেলা টিম্পেনি আবারও পেরিলিম্ফ পূর্ণ। এখন দেখো এখানে অ্যান্ডোলিম্ফ পূর্ণ স্কেলা মিডিয়াতে রয়েছে এক ধরনের সংবেদী কোষ যাকে বলা হচ্ছে বেসিলার ঝিল্লি। মূলত অর্গান অফ কটি বলতে এই অংশটাকে বোঝানো হয় এবং এরা শ্রবণাঙ্গের প্রধান কাজটা করে থাকে। তাহলে শ্রবণাঙ্গ বা সেকুলাস কি? অন্তঃকর্ণের নিচের দিকে প্রকোষ্ঠ শামুকের খোলকের মতো পেঁচানো নালিকা যাকে কক্লিয়া বলা হচ্ছে। এটি তিনটি অংশে বিভক্ত। স্কেলা ভেস্টিবুলি উপরে রয়েছে যেটা পেরিলিম্ফে পূর্ণ এবং স্কেলা মিডিয়া মাঝে অ্যান্ডোলিম্ফে পূর্ণ, উপরে রেসনার ঝিল্লি এবং নিচে বেসিলার ঝিল্লি। এর মধ্যে বেসিলার ঝিল্লির উপরে এপিথেলিয়ালের রূপান্তরিত সংবেদী অংশকে বলা হয় অর্গান অফ কটি। শ্রবণ পদ্ধতিটা কিরকম দেখো। প্রথমেই শব্দ তরঙ্গ আমাদের কর্ণছত্র বা পিনাতে আঘাত হানে, এরপর এটি টিম্পেনিক পর্দায় গিয়ে আলোড়ন তোলে। এই আলোড়ন বা আন্দোলন ম্যালিয়াস ইনকাস স্টেপিস হয়ে ফেনাস্ট্রা ওভালিস হয়ে সেকুলাসে যায়। সেকুলাস থেকে পেরিলিম্ফ হয়ে অর্গান অফ কটি হয়ে ককলিয়ার যে স্নায়ু আছে অডিটরি স্নায়ুর অংশ, এখান থেকে স্নায়ু তাকে নিয়ে যায় মস্তিষ্কে। আর অতিরিক্ত শব্দ তরঙ্গ ফেনাস্ট্রা রোটান্ডার মধ্য দিয়ে মধ্যকর্ণে চলে আসে ও প্রশমিত হয়ে যায়। ফেনাস্ট্রা রোটান্ডাকে প্রেসার রিলিফ ভালভও বলা হয়। তাহলে আমরা শ্রবণ পদ্ধতি জানলাম। আমি এবার চলে আছি ভারসাম্য রক্ষাকারী অঙ্গ যেটা ইট্রিকুলাসের কথা বলেছি। ইট্রিকুলাস যে অংশটা রয়েছে যার মধ্যে তিনটি অর্ধবৃত্তাকার নল রয়েছে, এই অর্ধবৃত্তাকার তিনটি নলের মধ্যে দেখা যায় দুটি আনুভূমিক একটা উলম্বভাবে রয়েছে এবং এই তিনটি নলের মধ্যে তাদের প্রত্যেকের গোড়া স্ফীত হয়ে অ্যাম্পুলা নামক বিশেষ গঠন তৈরি করেছে। এই অ্যাম্পুলার ভেতরে থাকে অটোলিথ। অটোলিথ হলো এমন এক চুন নির্মিত পদার্থ যেটা ক্যালসিয়াম কার্বোহাইড্রেট নির্মিত পদার্থ। এটি মেমব্রেনে দৃঢ়ভাবে গেঁথে থাকে। এখানে অ্যাম্পুলার ভিতরে সংবেদী কোষের সংস্পর্শে যখন অটোলিথগুলো আসে, আমাদের দেহ যখন কোনো কারণে হেলে যায় তখন অটোলিথগুলো ও সংবেদী কোষের সংস্পর্শে গিয়ে হেলানো অবস্থানে জানান দেয়। তখন আমাদের মস্তিষ্ক বিশেষ উপায়ে আমাদেরকে সোজা হওয়ার জন্য নির্দেশ দেয়। এভাবে আমাদের অর্ধবৃত্তাকার তিনটি নলের মধ্যে থাকা যে পেরিলিম্ফ, অ্যান্ডোলিম্ফ এবং অটোলিথ সেটি সহযোগিতা করে। সুপ্রিয় শিক্ষার্থী, ভারসাম্য রক্ষাকারী যে ইট্রিকুলাস এটি অন্তঃকর্ণের উপরের দিকে গোল প্রকোষ্ঠ, পরস্পর সমকোণে দুটি উলম্ব একটি আনুভূমিক বা অর্ধবৃত্তাকার অবস্থায় থাকে। প্রত্যেক নালীর এক প্রান্ত স্ফীত হয়ে অ্যাম্পুলা গঠন করে এবং এতে অ্যান্ডোলিম্ফ নামক তরল থাকে। অ্যাম্পুলায় সংবেদী কোষ ও রোম থাকে। চুন নির্মিত রোমগুলো চুন নির্মিত অটোলিথ দানা সম্বলিত জেলির মতো কুপুলা দ্বারা আবৃত। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে ভারসাম্য রক্ষাটা কিভাবে হয়। দেহ যেদিকে হেলে যায় কুপুলার সংবেদী কোষগুলো ওইদিকে হেলে যায় এবং ভেস্টিবুলার নার্ভ, অডিটরি নার্ভের যে অংশটি এটি আমাদের মস্তিষ্কে সেই উদ্দীপনা নিয়ে যায়। পরবর্তীতে মস্তিষ্ক আমাদের সাড়া দেয় যে বিশেষ প্রক্রিয়ায় আমাদেরকে সোজা করার জন্য হেলানো থেকে সোজা করে ভারসাম্য রক্ষা হয়। কাজে এই ছিল আমাদের ভারসাম্য রক্ষা এবং শ্রবণ কৌশলের বর্ণনা। সুপ্রিয় শিক্ষার্থী, ধীরে ধীরে পাঠের শেষের দিকে চলে এলাম। তোমাদের একটি বাড়ির কাজ দিচ্ছি। এটি হলো একটি কানের লম্বচ্ছেদ অঙ্কন করে বিভিন্ন অংশ দেখাও। তোমরা সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে। এই নিয়ে আজকের পাঠ এখানে শেষ করলাম। ধন্যবাদ।